আলোচ্য বিষয় প্রকৃত বা ন্যাচারাল ইচ্ছা ভার্সেস কৃত্রিম বা আর্টিফিশিয়াল ইচ্ছা। কোথায় উৎপন্ন হয় হিংস্রতা? নেশার সংজ্ঞা কি ও তার প্রকৃতি কি? নেশা শব্দের ব্যবহারিকতা আমাদের বিকৃত সমাজ ব্যবস্থাকে কিভাবে ভ্রমিত করে রেখেছে? এই চারটি বিষয়ের উপরে আমরা বিস্তারিত একটু দেখার চেষ্টা করব। খুব বিস্তারিত নয়, তবে কিছুটা বোঝার চেষ্টা করব। চাইলে আরো এর ব্যাখ্যা করা যেতে পারে, আরো ভাঙা যেতে পারে, সেদিকে আমি যাব না। যতটা সংক্ষেপে বলা যায় সেটা বলার চেষ্টা করব। এগুলো হচ্ছে মূল আলোচ্য বিষয়। এর উপরে আমরা এখন বিস্তারিত চর্চায় যাচ্ছি। তো বিস্তারিত চর্চা আমাদের দৈহিক ও মানসিক কাঠামোর বা প্রকৃতির ভিত্তিতে আমরা কিছু জন্মগত গুণধর্ম নিয়ে জন্মগ্রহণ করি, আর এর আধারে প্রত্যেকটা ব্যক্তির চেতনার স্তর থেকে শুরু করে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের পরিকাঠামোগত জৈব রাসায়নিক প্রতিক্রিয়ার ভিন্নতার দৃষ্টিকোণ থেকে, যেমনটা কিনা প্রত্যেকের ডিএনএ এর ভিন্নতা পাওয়া যায়, প্রত্যেকের আঙুলের ছাপ আলাদা আলাদা হয়, প্রত্যেকটা মানুষের রুচির মধ্যে ভিন্নতা পাওয়া যায়, যেমনটা কিনা প্রত্যেকের আলাদা আলাদা কর্মের প্রতি রুচি থাকে। এর মধ্যে আবার কিছু ব্যাপার আছে, যেমন আবার একই কর্মের মধ্যে দুই বা তার অধিক ব্যক্তির মধ্যে কর্ম করার সক্ষমতা কম বেশি হয়, কিন্তু কর্মের রুচি সমানই থাকে। বেশি কর্ম করার সক্ষমতার আধারে রুচি কম বা বেশি নির্ধারণ করাটা মূর্খামি। যেমন কোনো ব্যক্তির শারীরিকভাবে খুব সক্রিয়, তাই কোনো না কোনো কেন্দ্র থেকে হয় সে খেতে খুব পছন্দ করে, নতুবা অত্যাধিক বেশি কঠোর পরিশ্রমী হয় বা পরিশ্রম করতে পারে, নতুবা শারীরিক সঙ্গমে বা শারীরিক চাহিদা এর সক্রিয়তা বেশি দেখায়। আর যখন সে স্বাভাবিকভাবে তার চাহিদা পূর্ণ করতে পারে না, সেক্ষেত্রে সে যদি শক্তিশালী হয় তাহলে হিংস্রতা করে, আর যদি একটু দুর্বল প্রকৃতির হয় তাহলে বিভিন্ন ফাঁদে নিজেকে জড়িয়ে ফেলে। এখন প্রশ্ন হলো, কৃত্রিমভাবে শারীরিক সঙ্গমের ইচ্ছা মাথায় কিভাবে জায়গা করে নেয় সেটা বোঝা নিজের সঙ্গে কিছু পর্যবেক্ষণের মাধ্যমে জানতে হয়। স্বাভাবিক ইচ্ছা স্বাভাবিকভাবে সামনে উঠে আসে, এজন্য নিজের সঙ্গে পরীক্ষামূলক কিছু পদ্ধতি অবলম্বন করে বোঝা যাবে। একটা মাস নিজেকে এমন কিছু বিষয় থেকে দূরে রাখা যেগুলি উত্তেজিত করে, যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং বিভিন্ন প্রকারের খারাপ ওয়েবসাইট, এর থেকে কিছু সময় দূরে থাকা, এবং সাথে সাথে কিছু স্কুল বা কলেজের বা প্রতিবেশী বিপরীত লিঙ্গের ব্যক্তির সাথে কথা বলা, এবং পরিবারের প্রত্যেকটা সদস্য, মা বাবা, দিদি, ভাই বোন, এদের সাথে নিয়মিত কথা বলা, এবং ঠিক তার পরের মাস, এটা একটা মাস করার পর ঠিক তার পরের মাস পুনরায় সমস্ত ধরনের উত্তেজক বিষয়গুলির সাথে, যেগুলো আবার সোশ্যাল মিডিয়ার সঙ্গে পুনরায় যুক্ত হওয়া, পুনরায় আবার সবকিছুর সাথে যুক্ত হওয়া, খারাপ ওয়েবসাইটের সঙ্গে যুক্ত হওয়া, আবার করে পরিচয় হওয়া, তাহলে দেখা যাবে নিজের মধ্যে এই দুটো মাসের মধ্যে পার্থক্য দেখা যাবে, যে আমূলচূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বা লক্ষ্য করতে পারবে, যে কেন এই ইচ্ছাগুলো আগে ছিল না, মাঝখানে ছিল না, হঠাৎ করে কেন বৃদ্ধি পাচ্ছে। তাহলে বুঝতে পারবে প্রভাবিত হয়ে কিভাবে কৃত্রিম ইচ্ছা জাগ্রত হয়। সমস্ত প্রকারের হিংস্রতা এবং অস্বচ্ছতা এবং জটিলতা এই কৃত্রিম ইচ্ছার কারণে উৎপন্ন হয়। যেহেতু আমরা রক্তে মাংসের এক জটিল তন্ত্রের জীব, সেই কারণে আমাদের মধ্যে রাগ, হিংসা, ঈর্ষা, ভয়, লোভ, অহংকার, তৃষ্ণা, খিদে, অভিমান, দুঃখ এগুলো থাকবেই। তার কারণ নিজের স্বাভাবিক কিছু চাহিদার পূর্তি স্বাভাবিকভাবে না হতে পাওয়া জন্মগত ভাবে। এখন প্রশ্ন হলো, নিজের সাথে প্রেমী ব্যক্তি বা নিজের ভালোটা যে বোঝে, সে সর্বপ্রথম নিজের উপরে প্রয়োগ করে দেখে, কেন আমার, এবার প্রশ্ন করবে সে নিজেকে, কেন আমার রাগ হচ্ছে, রাগ হওয়ার পেছনের মূল কারণ কি, যে ব্যক্তি বা বস্তুর কারণে রাগ করছি সেই চেতন বা জড় বস্তু কেনই বা রাগ করাচ্ছে, রাগের পেছনের হিংস্রতার আশ্রয় নিয়ে বাস্তবে কি লাভ হচ্ছে, নিজের সামর্থ্য এবং বিকল্পের বাইরে কোনো কিছু প্রাপ্তির ইচ্ছা নিজের মধ্যে রেখে আমি নিজেকে অতৃপ্ততার আগুনে জ্বালানো ছাড়া নিজের সাথে আর কি করতে চলেছি, আমার মধ্যে কি শিকার ভাবের অভাব আছে, কি অভাব আমার মধ্যে দেখা দিচ্ছে, কোথাও আমার বিকৃত ইচ্ছার থেকে উৎপন্ন হিংসার দ্বারা অপর ব্যক্তি বা প্রাণী বা প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে না তো, সহমতি শব্দকে আমি জীবনে কতটা জায়গা দিতে পেরেছি, নিজের সাথে প্রশ্ন করার সময় আমি কি সততার সাথে সেগুলোকে কি বোঝার জন্য তৈরি আছি, নিজেকে কি সেই সততার সামনে দাঁড় করাতে পেরেছি, এই সমস্ত কিছু বিষয়ের উপর প্রশ্ন করা শিখলে রাগের মাত্রাকে অনেকটা অংশে কম করা সম্ভব এবং একটা সঠিক দিক দেওয়া সম্ভব। রাগকে বুঝলে রাগকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন পড়ে না, বরঞ্চ এটা অনায়াসে কম হয়ে যায় এবং একটা সময়ের পর নিজের বোকামিকে স্পষ্টভাবে দেখা যায় যে কিভাবে নিজের জীবনের মূল্যবান সময় অযথা নষ্ট হয়েছে। এবার আসছি দ্বিতীয় যে
টপিক তার উপরে নেশা। কোনো কার্যকলাপ যখন কোনো ব্যক্তির দ্বারা অতিরিক্ত করা হয় তার মানে এটাও নয় যে সেটা নেশাগ্রস্ত বিকৃত মানসিক অবস্থা। সব ধরনের অতিরিক্ত কার্যকলাপই বিকৃত নয়, কিন্তু সব বিকৃতরাই অতিরিক্ত কার্যকলাপের সঙ্গে জড়িত। উদাহরণ হিসাবে কোনো ব্যক্তি অলস নয় বা মোটা নয়, তৎসত্ত্বেও সে 10টা রুটি রোজ খায়। অন্যদিকে একটা ব্যক্তি সেও অলস নয় এবং মোটাও নয়, সে 4টে রুটি খেতে পারে। এখন যদি এক ব্যক্তি অন্য ব্যক্তিকে বলে যে সে অত্যাধিক বেশি ভোজন করছে, সে একটি বিকৃত, সেক্ষেত্রে কি এই ধারণা প্রযোজ্য? প্রশ্ন করছি। নেশার খুব সাধারণ পরিভাষা সমাজে প্রচলিত, সেটা হলো যে পদ্ধতির মাধ্যমে মস্তিষ্ককে নিষ্ক্রিয় করা যায়, এটা হলো নিজের জীবনের প্রতিকূলতার সাথে লড়াই করার থেকে পলায়ন। প্রচলিত অর্থে আমরা নেশা বলতে মাদক দ্রব্যকেই বোঝাই এবং নেশাকে আমরা নেতিবাচক বা নেগেটিভ অর্থেই ভেবে দেখি। আমরা সেটাকে বিভাজন বা ক্লাসিফিকেশন না করেই বিচার বিবেচনা করি অন্ধের মতন। নেশা তখন বলা হয়, ক্লাসিফিকেশন করছি, একটু মন দিয়ে শুনবেন, যখন কৃত্রিম জগতে নিজেকে রেখে কল্পনার প্রতিবিম্বকেই নিজের ব্যক্তিত্বের অংশ মনে করে। প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, কল্পনা যখন যে কোনো ব্যক্তির চেতনার ব্যক্তিত্বের থেকে তৈরি হয়, তখন তার নিজস্ব স্বাভাবিক ব্যক্তিত্বকে হত্যা করে অপর ব্যক্তিত্বকে ছুঁতে চাওয়ার আকাঙ্ক্ষার অনবরত প্রচেষ্টা। এবার হচ্ছে নেশা কিভাবে তৈরি হয়, তার তৃতীয় পয়েন্ট। যে কল্পনাগুলি বাস্তবায়ন সম্ভব নয়, কখনোই কার্যকর করা সম্ভব না, অথবা কার্যকর করার দিকে কোনো রকম প্রচেষ্টা না রাখা। মনে রাখতে হবে এই 3টি পয়েন্টই একই সাথে প্রযোজ্য। যাই হোক, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে কল্পনা বাস্তবায়ন করার সময় কোনো রকম কোনো হিংসা না করা, সেদিকটা ধ্যান রাখা। এটা হলো তৃতীয় পয়েন্ট। এবার আসছি চতুর্থ পয়েন্টে। কিছু বিকৃত স্বভাব, যেমন গর্ববোধ হওয়া, সম্মান প্রাপ্তির প্রতি খিদে ও সেটাকে ধরে রাখার প্রচেষ্টা, অসুনিশ্চিত অবস্থার মধ্যে থাকতে থাকতে অতিরিক্ত ভয় এবং লোভ, অতিরিক্ত অর্থ অর্জনের প্রতি ধ্যান কেন্দ্রিত করা, সুনিশ্চিত ভবিষ্যতের উদ্দেশ্যে এটা করতে গিয়ে নিজেরই ব্যক্তিত্বের জীবনকে না বাঁচতে পারা, আর এটা না বাঁচার জন্যই সেই জন্যই এদের দরকার হয় মস্তিষ্কের নিষ্ক্রিয়তা। তাই এরা অতিরিক্ত মদ্যপান করার দিকে ছোটে, অথবা যে অতিরিক্ত অর্থ এরা উপার্জন করে সেই অর্থ দিয়ে কিছু শারীরিক চাহিদা পূরণ করে, অতিরিক্ত মেয়েদের সঙ্গে সঙ্গ করে। অহংকারী মনোবৃত্তি, যেমন অতিরিক্ত সবসময় অবসাদগ্রস্ত থাকা, এটাও তো অহংকারী মনোবৃত্তি। অবসাদগ্রস্ত কেন থাকে মানুষ? যে আমি এটা পাইনি, ওটা পাইনি, এটা পাওয়া দরকার, এটা থেকে একটা অবসাদ সৃষ্টি হয়, মানে অহংকারের একটা ব্যাপার। কি দরকার কি দরকার না, কতটুকু দরকার, কেন দরকার, এসবের ব্যাপারে একটা সুস্পষ্ট ধারণা না থাকার পরেও একটা মানুষ শুধু শুধু অবসাদগ্রস্ত হয় এবং তার থেকে বিভিন্ন নেশার দিকেও মানুষ ছোটে। অথবা প্রত্যেকটা ক্ষণে মজার খোঁজ করা, এই ধরনের ব্যক্তিরা প্রত্যেকটা সময় অপূর্ণতায় প্রত্যেকটা দিন মরতে থাকে, যেটা এরা জানতেও পারে না নিজেরই অজান্তে। প্রত্যেকটা সময়ে নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো লোকের সামনে এবং অন্যকে ছোট করা কিছু অযৌক্তিক তর্কের সাথে, যেন সবসময় নিজেকে বিশেষ প্রমাণ করার ইচ্ছা। তো এই হলো নেশার উপরে আমার কিছু বলা। আপনারা এর থেকে কিছুটা একটা মোটামুটি একটা ধারণা আপনাদের আসবে যে নেশা অ্যাকচুয়ালি কোনটাকে বলবো আর কোনটাকে নেশা বলবো না, ক্লাসিফিকেশন করতে সুবিধা হবে। যদি আপনাদের এই কথাগুলোর মধ্যে কোনো অসঙ্গতি পান বা আপনাদের মনে হয় যে না আপনারা এখানে আরো কিছু অ্যাড করতে চান বা আরো একটু এটাকে ভালো করা যেত, এই কথাটাকে আরো বেটার ভাবে জায়গা দেওয়া যেত, এই বিচারটাকে আরো ভালোভাবে উপস্থাপন করা যেত, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন আপনাদের প্রশ্ন অথবা আপনাদের কিছু বিচার, আপনাদের এই বিষয়ের উপরে কিছু বক্তব্য আপনারা নিচে কমেন্ট বক্সে রাখতে পারেন। আমি খুব খুশি হব এবং যদি আপনারা আলোচনায় আসতে পারেন তো এটাকে আরো বিস্তারিত চর্চা করা যেতে পারে। এটা খুব ছোট ব্যাপার না, এটাকে আরো বিস্তার দেওয়া যেতে পারে এই কথাটাকে, কারণ এখানে আমি শর্টকাটে সংক্ষেপে বলার চেষ্টা করেছি। আপনারা তো চান যে আরো সংক্ষেপে করি, কিন্তু অতিরিক্ত সংক্ষেপে ওই হয় না যে একটা কথার অনেকগুলো অর্থ বেরোয়, তো আপনারা আপনাদের মতন অর্থ বের করবেন, সেজন্য আমাকে একটু বিস্তারিত সামান্য একটা টাস্ক দিয়ে বিস্তারিত রাখতে হয়, কারণ এক কথার অনেক মানে আপনারা আপনাদের মতন করে বের করবেন। তো সেজন্য এখানে আমি যতটা পেরেছি রাখার চেষ্টা করেছি। তো যাই হোক, সবাইকে আমার নমস্কার।